হ্যালো বন্ধুরা, এক্সাম নিউজ ইন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 20 নম্বর জিকের সেট। আর আরেকবার বলে রাখি, আমার এই ভিডিও করার প্রধান উদ্দেশ্য শুধুমাত্র এমসিকিউ টাইপের প্রশ্ন আর উত্তর বলা নয়, এই প্রতিটি প্রশ্নের পিছনে যে এক্সট্রা ফ্যাক্ট হয় সেগুলো আলোচনা করা এবং প্রত্যেকটি অপশন নিয়ে আলোচনা করা। তো ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। তো প্রথম প্রশ্নটা দেখো, নিম্নলিখিত কোন স্থানে রামসি বিদ্রোহ সংঘটিত হয়েছিল? মহারাষ্ট্র, গুজরাট, কেরল নাকি বাংলা? তো রামসি বা রামসি বিদ্রোহ এটা হয়েছিল মহারাষ্ট্রের পুনেতে। অপশন এ সঠিক উত্তর, মহারাষ্ট্রের পুনেতে। আর এই বিদ্রোহটা কেন হয়েছিল? ব্রিটিশ প্রশাসনের নতুন প্যাটার্নের বিরুদ্ধে চিত্তর সিং এর নেতৃত্বে এই বিদ্রোহ হয়েছিল। তো অপশন এ সঠিক উত্তর। এরপর দুয়ের দাগেটা দেখো, ক্যাবিনেট মিশন যখন ভারতে আসে তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিল? ম্যাকডোনাল্ড, এটলি, পেন্থিক লরেন্স নাকি চার্চিল? তো এখানে সঠিক উত্তর হবে এটলি। অপশন বি সঠিক উত্তর, ক্লিমেন্ট এটলি, অপশন বি। এবার দেখো, ক্যাবিনেট মিশন যখনই আসলো তোমাদের কী মনে করতে হবে? ইংল্যান্ডে এটলি জয়ী হয়েছিল ভোটে। মানে প্রথমে বিপক্ষের নেতা ছিল, তারপরে ইনি জিতেছিল এটলি। এরপর ভারতকে 1948 সালে স্বাধীন করার কথা বলেছিল, তাই 1946 সালে ইনি ভারতে ক্যাবিনেট মিশন পাঠায়। এই মিশনে বলা হয়েছিল যে ভারতের নিজের সংবিধান সভা তৈরি করতে হবে, আর অন্তরিম সরকার বা অস্থায়ী যে সরকার হয় সেটা তৈরি করতে হবে। এই যে ক্যাবিনেট মিশন ছিল, এই মিশনে মোট 3জন সদস্য ছিল। প্রথম হচ্ছে ক্রিপস, তারপরে হচ্ছে পেন্থিক লরেন্স, তারপরে ছিল হচ্ছে আলেকজান্ডার। আর এদের মধ্যে যে অধ্যক্ষ ছিল এই 3জনের মধ্যে, তার নাম হচ্ছে পেন্থিক লরেন্স। আর তো এটুকুই জেনে রাখো, অপশন বি সঠিক উত্তর। এরপর 3-এর দাগেটা দেখো, ভক্ত তুকারাম কোন মুঘল সম্রাটের সমসাময়িক ছিল? হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর নাকি ঔরঙ্গজেব? তো এটা সঠিক উত্তর হবে জাহাঙ্গীরের সমসাময়িক ছিল, অপশন সি, জাহাঙ্গীর। এবার জাহাঙ্গীরের সম্পর্কে আরও তোমাদের জানতে হবে যে জাহাঙ্গীর চিত্রকলায় ভালো বা নিপুণ ছিল, তাই জাহাঙ্গীরের সময়কালকে চিত্রকলার স্বর্ণকাল বলা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর 4-এর দাগেটা দেখো, নিম্নলিখিত কোন পত্রিকায় গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের কথা ঘোষণা করেছে? হরিজন, ইয়ং ইন্ডিয়া, ইন্ডিয়ান ওপিনিয়ন নাকি ফ্রি হিন্দুস্তান? তো এই ঘোষণাটা করেছিল হরিজন পত্রিকায়, অপশন এ সঠিক উত্তর। আর এখানে তোমাদের আরও জানতে হবে যে এই আন্দোলনের মানে ভারত ছাড়ো আন্দোলনের এই আন্দোলনের রূপরেখা তৈরি করেছিল জওহরলাল নেহেরু। আর গান্ধীজি বলেছিল যে 8ই আগস্ট 1942 সালে সবাই বোম্বের গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে আসার কথা বলেছিল। এই প্রশ্নটা তোমাদের বিগত বছরের কোনো পরীক্ষায় এসেছিল যে গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের জন্য প্রথম কোথায় জমায়েতের কথা বলেছিল। তো সঠিক উত্তর হতো বোম্বের গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে। আর এই সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিল চার্চিল এবং ভারতের ভাইসরয় ছিল লিন লিথগো। এই আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন থামানোর জন্য এই আন্দোলনের আগের দিন রাতে অপারেশন জিরো আওয়ার চালিয়েছিল। এই প্রশ্নটা এসেছিল কোনো পরীক্ষায়, অপারেশন জিরো আওয়ার কোন আন্দোলনের সাথে যুক্ত, এই প্রশ্নটা এসেছিল। তো ভারত ছাড়ো আন্দোলন, এই আন্দোলনের আগের দিন রাতে এই অপারেশন জিরো আওয়ারের মাধ্যমে কংগ্রেসের বড় বড় নেতাদের গ্রেপ্তার করা হয়েছিল। এরপরে দেখো 5-এর দাগেরটা, নিম্নলিখিত কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেছিল? জাহাঙ্গীর, আকবর, ঔরঙ্গজেব নাকি শাহজাহান? তো এটা সঠিক উত্তর হবে শাহজাহান, অপশন ডি, শাহজাহান সঠিক উত্তর হবে। এবার এনার সম্পর্কে আরও জানতে হবে যে শাহজাহান মমতাজের স্মরণে আগ্রায় তাজমহল তৈরি করেছিল এবং তাজমহলের ডিজাইন করেছিল হচ্ছে ওস্তাদ আহমদ লাহরি, এবং দিল্লিতে জামা মসজিদ তৈরি করেছিল, আর জামা মসজিদের সামনে লালকেল্লা তৈরি করেছিল। এটাও জেনে রাখতে হবে। আচ্ছা, দিল্লির লালকেল্লা তৈরি করেছিল শাহজাহান, এবার আগ্রার লালকেল্লা থেকে তৈরি করেছিল, তো আগ্রায় লালকেল্লা তৈরি করেছিল আকবর, এবং এই কেল্লার মধ্যেই একটা ছোট মসজিদ তৈরি করেছিল, তার নাম হচ্ছে মতি মসজিদ। এগুলো মনে রাখতে হবে। এরপরে দেখো 6-এর দাগেরটা, শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটির রচয়িতা কে? চণ্ডীদাস, বিজয়গুপ্ত, মালাধর বসু নাকি শ্রীকর নন্দী? তো এটা সঠিক উত্তর হবে মালাধর বসু,
অপশন সি মালাধর বসু। আর এবার দেখো পুস্তক যখনই আসলো, আরও কিছু পুস্তক ও তার লেখকের নাম জানতে হবে। তো প্রথমেই তোমাদের নাম আসবে আনন্দমঠ, এই লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ডিসকভারি অফ ইন্ডিয়া নেহেরু। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এবং হিন্দ স্বরাজ, এই দুটো হচ্ছে গান্ধীজির, এই দুটো গুরুত্বপূর্ণ। এছাড়াও গীতাঞ্জলি, গোরা, এই দুটো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। লাইফ ডিভাইন্ড অরবিন্দ ঘোষ। গীতা রহস্য বাল গঙ্গাধর তিলক। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া দাদাভাই নৌরোজি। নীল দর্পণ দীনবন্ধু মিত্র। ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া রমেশচন্দ্র দত্ত। হোয়াই আই অ্যাম অ্যাথিস্ট ভগৎ সিং। ইন্ডিয়া ফর ইন্ডিয়ানস, এর লেখা হচ্ছে চিত্তরঞ্জন দাস। এগুলিও মনে রাখতে হবে। এরপরে 7 দাগেটা দেখো, ভারতের ছদ্মবেশী বেকারত্ব সাধারণত কোথায় দেখা যায়? কোন ক্ষেত্রে? কৃষিখাতে, কারখানা খাতে, সেবা খাতে নাকি সবগুলিতেই? তো এটা সঠিক উত্তর হবে কৃষিখাতে। এবার দেখো, এই যে ছদ্মবেশী বেকারত্ব, তার মানে কি? ধরো বাড়িতে শুধুমাত্র বাবা চাষ করছে, কিন্তু আমরা সবাই সাহায্য করছি। এই যে সাহায্য করছি, আমাদের নিজস্ব কিন্তু কিছু নেই, সেটাই হচ্ছে ছদ্মবেশী বেকারত্ব। কাজ করছে একজন, কিন্তু সবাই মিলে সাহায্য করছি, এটাই হচ্ছে ছদ্মবেশী বেকারত্ব। অপশন এ সঠিক উত্তর। এরপর 8 দাগেটা দেখো, ব্যাঙ্কিং ট্রানজ্যাকশানের ক্ষেত্রে ইসিএস শব্দটি ব্যবহৃত হয়, এখানে ইসিএসের সম্পূর্ণ নাম কি? তো এটার সম্পূর্ণ নাম হচ্ছে ইলেকট্রনিক ক্লিয়ারেন্স সার্ভিস। ইলেকট্রনিক ক্লিয়ারেন্স সার্ভিস বা ক্লিয়ারিং সার্ভিস, অপশন ডি। এরপরে দেখো 9 দাগেরটা, অর্থনীতিতে সস্তা টাকা বলতে কী বোঝায়? কম সুদের হার, সঞ্চয়ের নিম্নস্তর, আয়ের নিম্নস্তর নাকি নিম্নস্তরের জীবনযাত্রার মান? তো এটা সঠিক উত্তর হবে কম সুদের হার, অপশন এ কম সুদের হার। এরপরে দেখো, মন্ত্রিসভা কোন দিনটিকে ন্যাশনাল স্পেস হিসাবে ঘোষণা করেছে? 27 আগস্ট, 20 আগস্ট, 23 আগস্ট নাকি 22 আগস্ট? তো এটা সঠিক উত্তর হবে 23 আগস্ট, অপশন সি। এবার দেখো, আগস্ট মাসের দিবস যখনই আসলো, তোমাদের আগস্ট মাসে আরও কিছু গুরুত্বপূর্ণ দিবস আছে, সেগুলিও মনে করতে হবে। তো সেগুলো কী কী? তো প্রথমে যে দিবসটা আসবে সেটা হচ্ছে হিরোশিমা দিবস। হিরোশিমা দিবস 6 আগস্ট, নাগাসাকি 9 আগস্ট, নাগা 9, এভাবে তোমরা রিলেট করতে পারো। নাগাসাকি 9 আগস্ট সরি। এবং বিশ্ব আদিবাসী দিবস, এটাও 9 আগস্ট। আন্তর্জাতিক যুব দিবস আর বিশ্ব হাতি দিবস, এই দুটোই হচ্ছে 12 আগস্ট। জাতীয় ক্রীড়া দিবস হচ্ছে 29 আগস্ট। এগুলি মনে রাখতে হবে, এই কটা গুরুত্বপূর্ণ বেশি। এরপর 11 দাগেটা দেখো, ইন কাস্টাডি একটি ইংরাজি উপন্যাস, এটা কার লেখা? অনিতা দেশাই, জেন অস্টিন, শোভা দে নাকি কিরণ বেদি? তো এটা সঠিক উত্তর হবে অনিতা দেশাই, অপশন এ সঠিক উত্তর। এরপরে দেখো 12 দাগেটা, অ্যাশেজ ট্রফি কোন দেশের মধ্যে খেলা হয়? তো এটা খেলা তো হয় ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যে, মানে অপশন বি সঠিক উত্তর। এবার এই যে অ্যাশেজ ট্রফি, এটা কোন কাপ, মানে কোন খেলার সাথে দেওয়া হয়? তো এখানে তোমাদের জানতে হবে যে এটা হচ্ছে ক্রিকেটের কাপ। ক্রিকেটের সাথে যুক্ত এই অ্যাশেজ ট্রফি ছাড়াও আরও কিছু কাপ আছে, সেগুলো হচ্ছে সিকে নাইডু, এছাড়া দিলীপ ট্রফি, রঞ্জি ট্রফি, দেবধর ট্রফি, ইরানি কাপ, এগুলো সব হচ্ছে ক্রিকেটের সাথে যুক্ত। এরপরে 13 দাগেটা দেখো, পেগগটি চরিত্রটির স্রষ্টাকে? তো এটা সঠিক উত্তর হবে চার্লস ডিকেন্স, অপশন সি সঠিক উত্তর, চার্লস ডিকেন্স। এরপরে 14 দাগেটা দেখো, হিন্দুস্তানি কণ্ঠসঙ্গীতের রচনার প্রাচীনতম রূপ কোনটা? ধ্রুপদ, ঠুমরি, গজল নাকি টপ্পা? তো এটা সঠিক উত্তর হবে ধ্রুপদ ঘরানা, অপশন এ সঠিক উত্তর, ধ্রুপদ হচ্ছে হিন্দুস্তানি কণ্ঠসঙ্গীতের সবথেকে পুরনো একটি ফর্ম। তো অপশন এ সঠিক উত্তর। আর এখানে দেখো, এই যে ঠুমরি কথাটা আসলেই একটা নাম তোমাদের মনে আসতে হবে, সেটা হচ্ছে গিরিজা দেবী ঠুমরির সাথে যুক্ত। এটা অসংখ্য পরীক্ষায় এসেছে যে গিরিজা দেবী কোন ঘরানার সাথে যুক্ত। তো সঠিক উত্তর হতো ঠুমরি। এরপরে দেখো 15 দাগেরটা, দ্য টেস্ট অফ মাই লাইফ, এটা কার আত্মজীবনী? যুবরাজ সিং, সচিন তেন্ডুলকার, এম.এস. ধোনি নাকি গৌতম গম্ভীর? তো এটা সঠিক উত্তর হবে যুবরাজ সিং, অপশন এ সঠিক উত্তর। এবার একটা পুস্তকের নাম আসলো, এবার তোমাদের আরও কিছু খেলোয়াড়ের আত্মজীবনী বা পুস্তকের নাম মনে করতে হবে। প্রথমে আসবে দ্য রেস অফ মাই লাইফ, মিলখা সিং।
টেস্ট অফ মাই লাইফ যুবরাজ সিং, আর হচ্ছে দ্য রেস অফ মাই লাইফ মিল্খা সিং। এছাড়াও তোমাদের জানতে হবে বিলিভ, বিলিভ হচ্ছে সুরেশ রায়নার আত্মজীবনী। অ্যাট নাইট অল ব্লাড ইজ ব্ল্যাক, এটা হচ্ছে ডেভিড ডায়োফ। এসি এগেনস্ট ওড, সানিয়া মির্জা। আনব্রেকেবল, এমসি ম্যারিকম। ইন্ডিয়াস 71 ইয়ার্স টেস্ট, ভি কৌশিক। এগুলো তোমাদের জানতে হবে। এরপরে দেখো 16 দাগেরটা, অমরাবতী শহরটি কোন নদীর তীরে অবস্থিত? মুসি, কাবেরী, তাপ্তি নাকি গোদাবরী? তো এখানে সঠিক উত্তর হবে তাপ্তি, অপশন সি। আর একটা কথা বলে রাখি, তোমরা যারা ভিডিওটা এখন দেখছো তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসবে, আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো এখানে তো একটা নদীর নাম আসলো শহর তীরবর্তী, এখানে আরও কিছু নদীর নাম জানতে হবে। তো সেগুলো হচ্ছে হায়দ্রাবাদ, এটা হচ্ছে মুসি নদীর তীরে। নাসিক, নাসিক হচ্ছে গোদাবরী নদীর তীরে। শ্রীনগর ঝিলাম নদীর তীরে, জম্মু কাশ্মীর শ্রীনগর ঝিলাম নদীর তীরে। মাজুলি, মাজুলি দ্বীপ আসামে অবস্থিত, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর তীরে। আর হচ্ছে উত্তরপ্রদেশের কন্নৌজ এবং পাটনা, উত্তরপ্রদেশের কন্নৌজ আর হচ্ছে বিহারের পাটনা, দুটি অবস্থিত গঙ্গা নদীর তীরে। মথুরা, এটা হচ্ছে যমুনার তীরে। কটক, কটক হচ্ছে মহানদীর তীরে। নাসিক গোদাবরীর তীরে। কর্ণাটকের মহীশূর, এটা অবস্থিত কাবেরীর তীরে। এছাড়া জব্বলপুর শহরটি অবস্থিত নর্মদা নদীর তীরে। সুরাট তাপ্তির তীরে। অযোধ্যা সরজু নদীর তীরে। আহমেদাবাদ সবরমতী নদীর তীরে। আর হচ্ছে গোয়ালিয়র, মধ্যপ্রদেশের গোয়ালিয়র, এটা হচ্ছে চম্বল নদীর তীরে। এবং আমাদের কলকাতা, এটা হচ্ছে হুগলি নদীর তীরে। এগুলো জানতে হবে। এরপরে দেখো 17 দাগেরটা, পশ্চিমবঙ্গের উত্তর বাহিনী নদী কী কী? তো উত্তর বাহিনী নদীগুলি হচ্ছে তিস্তা, জলঢাকা আর রায়ঢাক, অপশন এ সঠিক উত্তর। এরপরে 18 দাগেরটা দেখো, ভারত সফরকারী প্রথম আমেরিকান রাষ্ট্রপতি কে? তো এটা সঠিক উত্তর হবে অপশন বি, ডিডি আইজেনহাওয়ার বা ডোয়াইট ডি আইজেনহাওয়ার, অপশন বি সঠিক উত্তর। আর ইনি ভারত ভ্রমণ করেছিল 1959 সালে, ভারত ভ্রমণ করেছিল। আর ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ভারত ভ্রমণকারী 7ম রাষ্ট্রপতি আমেরিকার। এবং আমেরিকার প্রথম রাষ্ট্রপতিকে, আমেরিকার প্রথম রাষ্ট্রপতি হচ্ছে জর্জ ওয়াশিংটন। তো এখানে অপশন বি সঠিক উত্তর। এরপরে 19 জায়গাটা দেখো, সাহেববাদ জলাশয়টি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? হাওড়া, কোচবিহার, বীরভূম নাকি পুরুলিয়া? এটা সঠিক উত্তর হবে পুরুলিয়া, অপশন ডি, পুরুলিয়ায় অবস্থিত। এরপরে দেখো, গ্রিনল্যান্ড নিম্নলিখিত কোন দেশের নিয়মের অধীনে আছে বর্তমানে? রাশিয়া, ডেনমার্ক, জার্মানি নাকি পর্তুগাল? তো এটা সঠিক উত্তর হবে ডেনমার্ক, অপশন বি, ডেনমার্কের অধীনে আছে। এরপরে দেখো 21 দাগেরটা, নিম্নলিখিত কোন স্থানে গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি অবস্থিত? মঙ্গোলিয়া, পশ্চিম আফ্রিকা, অস্ট্রেলিয়া নাকি উত্তর আমেরিকা? তো এটা সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া, সঠিক উত্তর, অপশন সি। এবার দেখো, এই যে মরুভূমি যখনই আসলো তোমাদের আরও কিছু দেশের গুরুত্বপূর্ণ মরুভূমির নাম জানতে হবে। প্রথমেই আসবে তোমাদের সাহারা মরুভূমি, এটা অবস্থিত উত্তর আফ্রিকায়। গোবি মরুভূমি অবস্থিত মঙ্গোলিয়ায়, মঙ্গোলিয়া। আর হচ্ছে কারাকুম, এটা অবস্থিত তুর্কমেনিস্তান। এবং একটা গুরুত্বপূর্ণ আছে তাকলামাকান হচ্ছে চীনের, তাকলামাকান, এটা হচ্ছে চীনের। এছাড়াও দেখো আরও কিছু গুরুত্বপূর্ণ মরুভূমি এখানে আছে, সেগুলো হচ্ছে আটাকামা, এটা হচ্ছে চিলি দেশে অবস্থিত, দক্ষিণ আমেরিকার চিলি দেশ। এছাড়াও পেটাগোনিয়া আর্জেন্টিনা অবস্থিত। গ্রেট ভিক্টোরিয়া, এটা অবস্থিত অস্ট্রেলিয়ায়। তার হচ্ছে দাস্ত এ লুথ এবং দাস্ত এ কবির, এটা অবস্থিত ইরানে। এবং রব আল খালি, এটা অবস্থিত সৌদি আরবে। এগুলো খুব গুরুত্বপূর্ণ। এরপরে দেখো 22 দাগেরটা, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বার্ষিক আর্থিক প্রতিবেদন এর কথা বলা হয়েছে? তো অ্যানুয়াল ফিনান্সিয়াল রিপোর্ট, বার্ষিক আর্থিক প্রতিবেদন। তো এর উল্লেখ আছে আর্টিকেল 112-তে, অপশন বি সঠিক উত্তর, ধারা 112। এবার দেখো বাকি অপশানগুলি, অপশন এ দেখো আর্টিকেল 108, এখানে কি আছে? এখানে আছে জয়েন্ট সিটিং, সংযুক্ত বৈঠক। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসবে যে সংযুক্ত বৈঠক কেন ডাকা হয়? তো দেখো, কোনো বিল যখন সংসদে গেল, কোনো একটা বিল,
এবার লোকসভা পাস করালো কিন্তু রাজ্যসভা করালো না, অথবা লোকসভা পাস করালো কিন্তু রাজ্যসভা সেই বিলটিকে 6 মাসের বেশি সময় নিল পাস করানোর জন্য, অথবা লোকসভা কোনো পরামর্শ দিল, রাজ্যসভা সেটা মানল না। এইসব বিষয়ে ইত্যাদি বিষয়গুলিতে সংযুক্ত বৈঠক ডাকে। এটা ডাকে রাষ্ট্রপতি, কিন্তু এখানে অধ্যক্ষতা করে লোকসভার স্পিকার। আর এখনও পর্যন্ত ভারতে মোট তিনবার সংযুক্ত বৈঠক বা জয়েন্ট সিটিং হয়েছে, এবং দুটো বিষয়ে জয়েন্ট সিটিং হয় না। একটা হচ্ছে সংবিধান সংশোধন, একটা হচ্ছে ইমপিচমেন্ট। এই দুটো বিষয় হয় না। এরপরে দেখো আর্টিকেল 117। এখানে কি আছে? এখানে আছে অর্থ বিল। এখানে সরকার কোথায় কি বিকাশ করবে, কোথায় কত খরচ করবে তার উল্লেখ থাকে। এরপরে দেখো আর্টিকেল 93 অপশন ডিতে। এখানে কি আছে? এখানে আছে লোকসভার অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ। লোকসভার যে 545 জন সদস্য আছে এদের মধ্যেই একজন লোকসভার অধ্যক্ষ আর একজন উপাধ্যক্ষ হয়। আর কোনো সাংসদ বা এমপি ধরো 60 দিন না বলে সংসদে অনুপস্থিত থাকলো, তখন সেই এমপি যদি লোকসভার হয় তাহলে লোকসভার অধ্যক্ষ, এবং রাজ্যসভার হলে রাজ্যসভার অধ্যক্ষ তার যে সভাপতি থাকবে তার যে সাংসদ পদ থাকবে সেটা বাতিল করে দেবে। তো এরপরে দেখো 23-এর দাগেরটা, ভারতীয় সংবিধানের কততম সংবিধান সংশোধনের মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানীর অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছে? তো দিল্লি সম্পর্কিত হচ্ছে 69তম সংবিধান সংশোধন, অপশন সি সঠিক উত্তর। এবার দেখো বাকি অপশনগুলো গুরুত্বপূর্ণ। আর্টিকেল 36। তো আর্টিকেল 36 জানার আগে তোমাদের জানতে হবে আর্টিকেল 35। এখানে কি আছে? সিকিমকে ভারতের সহ রাজ্য করা হয়েছিল 35তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1975 সালে। এর 1 বছর পর মানে 1975 সালে 35তম সংবিধান সংশোধন 1974, 36তম 1975। এখানে বলা হয়েছিল সিকিমকে ভারতের পূর্ণ রাজ্য করার কথা, এবং সিকিম ভারতের 22তম রাজ্য হয়েছিল। এরপরে দেখো সংবিধান সংশোধন 52। এখানে কি আছে? এখানে আছে দল বদল সম্পর্কিত, এবং এর দ্বারা 10ম তফসিল আসে, আর এটা লাগু হয় 1985 সালে। এরপরে দেখো 24-এর দাগেরটা, লোকসভার বিরোধী দলনেতা নিম্নলিখিত কার সমান পদমর্যাদা ভোগ করে? সুপ্রিম কোর্টের বিচারপতির সমান, রাজ্যপালের সমান, হাইকোর্টের বিচারপতির সমান, নাকি কেন্দ্রীয় মন্ত্রীদের সমান? তো এটা সঠিক উত্তর হবে অপশন ডি, কেন্দ্রীয় মন্ত্রীদের সমান। এরপরে দেখো 25-এর দাগেরটা, নিম্নলিখিত কোন আদমশুমারি অনুসারে লোকসভার সর্বোচ্চ শক্তি 552 স্থির করা হয়েছিল? এর জন্য তোমাদের জানতে হবে আর্টিকেল 82। এখানে কি বলা আছে? এখানে বলা ছিল প্রত্যেক জনগণনার পরে লোকসভা ও রাজ্যসভার সিটের অ্যাডজাস্টমেন্ট করতে হবে, আর প্রতি 10 লক্ষ জনসংখ্যায় একজন করে এমপি করতে হবে, এটা বলা ছিল। কিন্তু আমাদের সংসদ ভবনের জায়গা কম থাকার জন্য 2002 সালে 84তম সংবিধান সংশোধনের মাধ্যমে বলা হয়েছিল যে 2026 সালের আগে এমপির সংখ্যা বাড়ানো যাবে না। আর বর্তমানে আমাদের যে এমপি আছে, এমপির সংখ্যা সেটা হচ্ছে 1971 সালের জনগণনার হিসাবে। তার মানে অপশন এ এখানে সঠিক উত্তর, 1971 সালের জনগণনা। আর এই 84তম সংবিধান সংশোধনে এটা বলা হয়েছিল যে 2026 সালে যখন এই পরিবর্তনটা হবে মানে এমপির সংখ্যা বাড়ানো হবে, এটা 2001 সালের জনগণনার হিসাবে বাড়ানো হবে। 2001 সালের জনগণনার হিসাবে বাড়ানো হবে, এটাও জানতে হবে। তো এরপরে 26-এর দাগেটা দেখো, স্বাধীন ভারতের প্রথম কমান্ডার ইন চিফ কে ছিল? আর.ডি. কাটারি, এস মুখার্জি, এম রাজেন্দ্র সিংজি, নাকি কে এম কারিয়াপ্পা? সঠিক উত্তর হবে কে এম কারিয়াপ্পা, অপশন সি। এরপরে 27-এর দাগেটা দেখো, নিম্নলিখিত কোনটি ব্যাঙাচির শ্বাসযন্ত্র? ট্রাকিয়া, দেহতল, বহিঃফুসফুস, নাকি বহিঃফুলকা? তো এটা সঠিক উত্তর হবে বহিঃফুলকা, অপশন ডি, বহিঃফুলকা। এবার দেখো এটা ছাড়াও আরও কিছু প্রাণীর শ্বাসযন্ত্রের নাম জানতে হবে। স্তন্যপায়ী প্রাণী
এদের শ্বাস যন্ত্রের নাম হচ্ছে ফুসফুস। আরশোলার হচ্ছে ট্রাকিয়া। চিংড়ি আর হচ্ছে রাজকাঁকড়া বা লিমিওলাস, একই নাম, রাজকাঁকড়া বা লিমিওলাস। এদের হচ্ছে বুকগাল ও এপিপোডাইট। এছাড়াও অ্যামিবা, স্পঞ্জ, হাইড্রা এদের হচ্ছে সমগ্র দেহতল। এরপরে 28 দাগেটা দেখো, নিম্নলিখিত কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? বি, এ, সি নাকি ডি? তো প্রতিটি অপশানই গুরুত্বপূর্ণ। এখানে রাতকানা যেটা হয় সেটা হচ্ছে ভিটামিন এর অভাবে, অপশান বি, ভিটামিন এ এর অভাবে হয়। এবার দেখো, ভিটামিন এ যখনই আসলো তোমাদের মনে করতে হবে যে ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনাল, এর অভাবে রাতকানা রোগ হয়। আর অনেক সময় পরীক্ষায় এই রাতকানা নামটাই দেয় না, রাতকানারই অপর নাম হচ্ছে নিকটোলোপিয়া, NYCTALOPIA, নিকটোলোপিয়া, এটা অনেক সময় নাম দিয়ে দেয়। এবার দেখো বাকি অপশানগুলি। ভিটামিন বি, ভিটামিন বি এর রাসায়নিক নাম হচ্ছে থাইমিন, এর অভাবে হয় বেরিবেরি। ভিটামিন সি, সি এর রাসায়নিক নাম হচ্ছে স্কারভিক অ্যাসিড, এটা টক জাতীয় ফলে পাওয়া যায়। ভিটামিন ডি, ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল, এর অভাবে হয় রিকেট। ভিটামিন ই, ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল, আর এর অভাবে জনন ক্ষমতা হ্রাস পায়। এরপর হচ্ছে ভিটামিন কে, কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনিন, এটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এরপর 29 দাগেরটা দেখো, উচ্চতায় উড়ান্ত একটি বিমানের ভেতরে বায়ুর চাপ কেমন হয়? তো এটা সঠিক উত্তর হবে বায়ু পাম্প ব্যবহার করে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ বজায় রাখা হয়, মানে অপশান এ সঠিক উত্তর, অপশান এ সঠিক উত্তর, অপশান এ। এরপরে দেখো 30 দাগেরটা, চোখের দীর্ঘ দৃষ্টি ত্রুটি মুক্ত করার জন্য কোন লেন্স ব্যবহার হয়? তো মোট 3টি লেন্স থাকে, তোমাদের আগের দিন আলোচনা করেছিলাম, তো আরও একবার তোমরা শোনো। মোট 3টি লেন্স হয়। একটা হচ্ছে মায়োপিয়া, মায়োপিয়া এই রোগটা কি? এটা হচ্ছে নিকট দৃষ্টি রোগ। এখানে কাছের জিনিস দেখা যায় কিন্তু দূরের জিনিস দেখা যায় না, তাই দূরের জিনিস দেখার জন্য অবতল লেন্স ব্যবহার হয়। আর একটা হচ্ছে হাইপার মায়োপিয়া, এটা হচ্ছে দূরদৃষ্টি রোগ। এটা দূরের জিনিস দেখা যায় কিন্তু কাছের জিনিস দেখা যায় না, তাই কাছের জিনিস দেখার জন্য উত্তল লেন্স ব্যবহার হয়। আর এটাই আমাদের চেয়েছে এখানে দেখো, চোখের দীর্ঘ দৃষ্টি। হাইপার মায়োপিয়া রোগে এখানে দূরের জিনিস দেখা যায় কিন্তু কাছের জিনিস দেখা যায় না, সেটা দেখানো চেয়েছে দীর্ঘ দৃষ্টির ত্রুটি মুক্ত করার জন্য। উত্তল লেন্স, অপশন সি সঠিক উত্তর। আরও একটা লেন্স হয় সেটা হচ্ছে প্রেস বায়োপিয়া। তো এটা কি? এটা হচ্ছে উত্তল লেন্স আর অবতল লেন্স দু রকমের লেন্সই থাকে, কারণ এখানে দূরে ও কাছে দূরদৃষ্টিতে সমস্যা হয়। তো এখানে চশমার যে ওপরের অংশটা সেটা হচ্ছে অবতল লেন্স থাকে, আর নিচের অংশটা উত্তল লেন্স থাকে। এখানে অপশন সি সঠিক উত্তর। এরপর 31 দাগেটা দেখো, নিম্নলিখিত কোন পদার্থটি বর্তমানে রেফ্রিজারেটরের তরল শীতক রূপে ব্যবহার করা হয়? অ্যামোনিয়া, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড নাকি নাইট্রোজেন? তো এটা সঠিক উত্তর হবে অপশন এ, অ্যামোনিয়া, অপশন এ এখানে সঠিক উত্তর। এরপরে দেখো, নিম্নলিখিত কোন বিষয়টির সঙ্গে রিও সম্মেলন যুক্ত? জলাভূমি সংরক্ষণ, জীববৈচিত্র্য নাকি গ্রিনহাউস গ্যাস নাকি ওজোন ক্ষয়? তো এখানে সঠিক উত্তর হবে জীববৈচিত্র্য, জৈবিক বৈচিত্র্য, অপশন বি সঠিক উত্তর। এবার দেখো, শুধু এটুকু জানলে হবে না, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রিও সম্মেলন। এখানে তোমাদের কী কী জানতে হবে? 22শে মে 1992 সাল, এই সময় রিওতে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য একটি চুক্তি হয়েছিল, আর একে পৃথিবী সম্মেলনও বলা হয়। এটা তোমাদের পরীক্ষায় এসেছিল যে প্রথম পৃথিবী সম্মেলন কত সালে হয়েছিল? 1992 সালে। এবার তোমাদের কি জানতে হবে যে এই যে 22শে মে হয়েছিল এই সম্মেলনটা, তাই 22শে মে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন করা হয়। এবার তোমাদের জানতে হবে কুনমিন কন্ট্রিয়াল ঘোষণাপত্রযুক্ত জীববৈচিত্র্যের সাথে এবং ভারতে সমগ্র বিশ্বের 8% জীববৈচিত্র্য আছে। আর সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায় ব্রাজিলের
ব্রাজিলের আমাজন অববাহিকায়, আমাজন অববাহিকা এখানে দেখা যায়। আর এই যে আমাজন অববাহিকা, একে পৃথিবীর ফুসফুসও বলা হয়। আর এখানে তোমাদের জানতে হবে যে ভারতের বায়োলজিক্যাল হটস্পট, ভারতে মোট 2টি বায়োলজিক্যাল হটস্পট আছে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে পশ্চিমঘাট পর্বত আর হচ্ছে পূর্ব হিমালয়। এবার দেখো তোমাদের বলছে জীববৈচিত্র্য, এটা কি? এর মধ্যে কী কী পড়ে? জীবজন্তু, গাছপালা, এগুলি সব হচ্ছে জীববৈচিত্র্যের মধ্যে পড়ে। তো এরপরে দেখো কোন দিনটি জাতীয় গণিত দিবস পালন করা হয়? 17ই জানুয়ারি, 22শে ডিসেম্বর, 30শে আগস্ট নাকি 13ই মার্চ? তো এটা পালন করা হয় 22শে ডিসেম্বর, অপশন বি সঠিক উত্তর, 22শে ডিসেম্বর। এরপরে 34শে দাগেটা দেখো, স্পেলিং এবং গ্রামার কমান্ড নিম্নলিখিত কোন মেনু থাকে? টুল, এডিট, ফাইল নাকি ফরম্যাট? তো এটা টুলে থাকে, অপশন এ টুলে থাকে। এরপরে দেখো 35শে দাগেরটা, পশ্চিমবঙ্গের কোন জেলাতে সর্বনিম্ন জনঘনত্ব দেখা যায়? তো এই প্রশ্নটা তোমাদের জন্য থাকলো, তোমরা কমেন্টে এটার উত্তর বলবে। এরপরে 36শে দাগেটা দেখো, রেনমিনবি কোন দেশের মুদ্রা? তো ইয়ান বা রেনমিনবি এটা হচ্ছে চীনের মুদ্রা, অপশন সি সঠিক উত্তর, চীনের মুদ্রা। এবার দেখো তোমাদের আরও কী কী জানতে হবে। জাপানের মুদ্রা, জাপানের মুদ্রা হচ্ছে ইয়েন, ভিয়েতনামের মুদ্রা হচ্ছে ভিয়েতনামি ডং, থাইল্যান্ডের মুদ্রা হচ্ছে বাট, থাই বাট। এরপরে দেখো 37শে দাগেরটা, নিম্নলিখিত কোন প্রতিষ্ঠানটি ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক জারি করে? বিশ্বব্যাংক, ফেডারেল রিজার্ভ ব্যাংক, আন্তর্জাতিক অর্থ সংস্থা মানে আইএমএফ নাকি আন্তর্জাতিক মুদ্রা তহবিল? তো এটা সঠিক উত্তর হবে আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তো শুধুমাত্র এটুকু জানলেই হবে না, এখানে আইএমএফ সম্পর্কে আরও তোমাদের জানতে হবে। আর আইএমএফ নামটা আসলেই তোমাদের মনে করতে হবে বিশ্বব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক। কেন? কারণ এই দুটি ব্যাংককে যমজ বোন বা টুইন সিস্টার বলা হয়। এই যে আইএমএফ আর বিশ্বব্যাংক, এই দুটোর স্থাপনা হয়েছিল 1944 থেকে 45 সালে ব্রিটেন উডস সম্মেলন দ্বারা। দুটির হেডকোয়ার্টার অবস্থিত ওয়াশিংটন ডিসিতে দুটির হেডকোয়ার্টার। আর আইএমএফ এর 190টি মোট সদস্য দেশ আছে। আর 190তম বা নবীনতম দেশ হচ্ছে এন্ডোরা। এটা জানতে হবে। আর এটা তো ইকোনমিক ফর আউটলুক জারি করে। এরপরে দেখো 38শে দাগেরটা, সম্প্রতি কে ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাসে চার্জ ডি অ্যাফেয়ার্স হিসাবে নিযুক্ত হয়েছে? তো এটা সঠিক উত্তর হবে গীতিকা শ্রীবাস্তব, অপশন বি। এরপরে দেখো 39শে দাগেরটা, এশিয়ান গেমস 2023-এ কোন শুটিং ইভেন্টে ঐশ্বরিয়া প্রতাপ সিং তোমর, স্বপ্নিল, সুরেশ কুসলে এবং অখিল শিওরানের ভারতীয় পুরুষ দল স্বর্ণপদক অর্জন করেছে? তো এটা অপশন সি সঠিক উত্তর হবে 50 মিটার রাইফেলে 3 পজিশন। এরপরে দেখো 40শে দাগেরটা, মিস ইউনিভার্স 2023 এর শিরোপা অর্জন করেছে কে? তো এটা সঠিক উত্তর হবে প্যালাসিওস, অপশন এ সঠিক উত্তর, সাইনাস প্যালাসিওস, অপশন এ সঠিক উত্তর। শেষের 3টি প্রশ্ন 38, 39, 40, এই 3টি কারেন্ট অ্যাফেয়ার্স। তো আজকের মতো এটুকুই। আর কোনো প্রশ্ন নিয়ে যদি অবজেকশন থাকে বা কনফিউজ থাকে তোমরা কমেন্টে সেটা জানাও, পরের ভিডিওতে ক্লিয়ার করে দেবো। এবং ভিডিও শেষে তোমাদের আরও একবার রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। ধন্যবাদ।